ভিসা এটা দেখুন, কবে তারা সম্পূর্ণ নর্মাল করবে এটা কিন্তু আমি বলতে পারবো না, ওরা বলতে পারবে। আজকে যেমন আমার সাথে ইটালিয়ান রাষ্ট্রদূতের কথা হয়েছে, আমি প্রসঙ্গটা তুলেছি। আমার এখানে সম্ভবত 60,000 পাসপোর্ট আটকে আছে, সে নিজেও এটা নিয়ে লজ্জিত। এবং উনি আমাকে এটা ইতিমধ্যে বলেছেন যে তারা অতিরিক্ত অফিসার নিয়োগ করেছে অলরেডি, তারা কিছুদিনের মধ্যে আসবে, যাতে করে এই ব্যাকলগটা তারা ক্লিয়ার করতে পারে। ব্যাকলগটা তারা ক্লিয়ার করতে চায়, এটা তারা বলেছে। আসলে এই ব্যাকলগ থাকা অবস্থায় ইটালিতে আরও অ্যাপ্লিকেশন নিল কিনা তাতে কিন্তু কোনো লাভ নেই। এই ব্যাকলগটা তাদেরকে ক্লিয়ার করতে হবে, তারা এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে। এমনিভাবে আমাদের যখনই কথাবার্তা হচ্ছে অন্যান্য অ্যাম্বাসাডারদের সাথে, আমরা তাদেরকে বলছি যে তোমরা ভিসা কার্যক্রমটা একটু গতি আনো, যাতে করে যারা সমস্যা আছে তারা যাতে এটা থেকে মুক্তি পায়। তবে একটা বিষয় কি, যে ভিসাটা একেবারেই কিন্তু সোভরেন একটা রাইট। কাকে ভিসা দেবে না দেবে বা কতটুকু দেবে এটা তাদের নিজস্ব এখতিয়ার। আমরা তাদেরকে অনুরোধ করতে পারি এবং সেটা আমরা করে যাচ্ছি। যেহেতু প্রশ্ন উঠে গেছে কাজে এটা আমি এটা একটু বলেই ফেলি, ওই অ্যাবাউট দি ভিজিট অফ মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার। এটা ইতিমধ্যে আপনারা জানেন যে 13 আগস্ট তারিখে উনি একটা মোটামুটি সংক্ষিপ্ত সফরে আমাদের এখানে আসবেন। 4 অক্টোবর তারিখে 4 অক্টোবর তারিখে উনি আসছেন। আমরা তাকে এটা কিন্তু অফিসিয়াল ভিজিট হিসাবেই তিনি আসছেন, এটা কোনো ট্রানজিট ভিজিট না। এবং এই সফরের সব এলিমেন্ট থাকবে, মানে সফরের সব এলিমেন্ট থাকবে। তিনি একটা জিনিস আপনাদের মনে আছে যে এই সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম যিনি ফোন করেছিলেন তিনি কিন্তু ডক্টর শ্রী আনোয়ার ইব্রাহিমের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার সম্বন্ধে আপনারা জানেন। এবং তিনি ব্যক্তিগতভাবে কিন্তু প্রফেসর ইউনূসের খুবই কাছের মানুষ। তো উনি করেছিলেন এবং আমরা হয়তো একটা আরও বড় ভিজিটের আয়োজন করতাম, কিন্তু উনি বলতেছেন না, আমি এখনই আসবো, এসে ওনার সাথে দেখা করে যাব। এবং তারা বলেছেন যে এটাকে আমরা একটা অফিসিয়াল ভিজিট হিসাবেই করতে চাই। কাজে এটা সব এলিমেন্ট থাকছে। আমরা এয়ারপোর্ট রিসেপশন থেকে শুরু করে বাইলেটারাল মিটিং, 1-to-1 মিটিং এবং প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ, সব কিছুই এটাতে হবে। আমরা সেটা খুব স্মুথলি, খুব অল্প সময়ের মধ্যে অ্যারেঞ্জ করেছি তাদের সাথে যোগাযোগের মাধ্যমে। উনি আসছেন এখানে 58 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে, যেখানে পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য বিনিয়োগ মন্ত্রী, পরিবহন উপমন্ত্রী, ধর্ম বিষয়ক উপমন্ত্রী, 2 জন সংসদ সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং আরও অনেক প্রতিনিধিরা। নেচারের সাথে প্রেস থাকবে এবং সিকিউরিটি থাকবে। 58 জনের প্রতিনিধি দল নিয়ে তিনি আসবেন। এবং এখানে আপনারা বুঝতে পারছেন যে মালয়েশিয়ার সাথে আমাদের মাল্টিডাইমেনশনাল রিলেশন আছে। কাজে সব কিছু নিয়েই আলাপ আলোচনা হবে। মানে আমাদের ব্যবসা বাণিজ্যের প্রশ্ন আছে, ইনভেস্টমেন্টের প্রশ্ন আছে, আমাদের শ্রমশক্তির বিষয়টা আছে, এবং সব কিছুতে কিছু সমস্যাও আছে। সেগুলি আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব দূর করার, যাতে করে যেহেতু 2 জন সরকার প্রধানের মাঝে একটি ব্যক্তিগত ভালো সম্পর্ক বিদ্যমান, আমরা আশা করি যে যেগুলি সমস্যা আমাদের সামনে আছে মালয়েশিয়া সংক্রান্ত বিষয়, সেগুলির অনেকখানি আমরা হয়তো সমাধান করব। আমি বলছি না যে এই একদিনের সফরে সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় তারা আমাদেরকে পথ দেখাতে পারবে, যাতে করে সাবসিকুয়েন্টলি আমরা সমস্যাগুলো সমাধান করতে পারি। এখানে আসিয়ানের চেয়ারম্যান হতে যাচ্ছেন 2025 সালে মালয়েশিয়া। কাজে আমরা রোহিঙ্গা সমস্যার ব্যাপারে মালয়েশিয়া এমনিতে তো সহানুভূতিশীল বাংলাদেশের অবস্থান এবং রোহিঙ্গাদের অবস্থানের প্রতি। তো আসিয়ানে আমরা প্রত্যাশা করব যে মালয়েশিয়া আরেকটু শক্ত ভূমিকা নেবে আসিয়ানের পক্ষ থেকে, যাতে করে এই সমস্যার সমাধান করা সম্ভব হয়, সহজ হয়। এছাড়া আসিয়ানে তো আপনারা জানেন যে সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার একটা পসিবিলিটি আছে বাংলাদেশে। সেটা আমরা আশা করছি যে নেক্সট যেটা টেনিওর ওনার থাকবে সে সময় এটা ঠিক হয়ে যাবে। ওদের সাথে আমি বলেছি যে আমাদের উপদেষ্টা ফজল কবির খান সাহেব ছিলেন। অর্থনীতি সংক্রান্ত সবগুলি আলাপ আলোচনা যখন হয়েছে, অনেকগুলির সাথে তার সংশ্লিষ্টতা আছে, কারণ তার মন্ত্রণালয়ের অধীনেই বেশিরভাগ প্রজেক্ট এবং সেগুলির ফাইন্যান্স প্রয়োজন। তো কারণ তেল কেনার জন্য তো টাকা লাগে, মূলত তেল কেনার টাকা নিয়ে উনি যথেষ্ট বিপদে আছেন। তো যাই হোক, এগুলি বিষয়ে কিন্তু আমার মনে হয় বেশ ফলপ্রসূ আলোচনা হয়েছে। একটা জিনিস আমরা নিশ্চয়ই উপলব্ধি করি যে ব্যবসায়ীরা টাকা কোথায় রাখবেন, যেখানে তারা
নিরাপদ বোধ করবেন, আস্থার জায়গাটা যেখানে সৃষ্টি হবে। যে কোনোখানে যখন একটা বৈপ্লবিক পরিস্থিতির সৃষ্টি হয় তখন কিন্তু ব্যবসায়ীরা সাময়িকভাবে সাবধান হয়ে যায়। আমরা এখন সেই ফেজ পাস করছি, এটা আমাদেরকে বুঝতে হবে। কিন্তু প্রত্যেককেই আমার মনে হয় অনেকখানি কনভিন্স করা গেছে যে আমরা সঠিক পথে আগাচ্ছি। প্রত্যেকে জানেন যে আমাদের ব্যাংকগুলির অবস্থা খারাপ, এখান থেকে সব টাকা চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যেকেই জানেন যে আমাদের অর্থনীতিতে কতগুলো ইন্ডিকেটর অনেক নিচে নেমে এসছে। এগুলি নিয়ে কিন্তু ধাপ্পাবাজির কোনো সুযোগ বর্তমান জগতে নেই। তারা একটা ক্লিক করলে সব তথ্য পেয়ে যান, কাজে তারা জানেন সব কিছু জেনেও আমরা যেটা তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেছি যে আমরা সঠিক পথে আছি এই ক্রাইসিস থেকে বেরোনোর জন্য, তোমরা সাথে থাকো। এটা হলো আমাদের মূল, যেটা চিফ অ্যাডভাইজার সাহেবেরও এবং আমাদের সবারই এটাই ছিল মূল সুরটা। এবং সেটার মাঝে আমরা এটাও বলেছি যে আমরা কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট, যেমন একজন অত্যন্ত যোগ্য মানুষকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ করা হয়েছে। এই জন্য কিন্তু আইন পরিবর্তন করতে হয়েছে, কিন্তু সেটা করেছে সরকার, কারণ তাকে প্রয়োজন ছিল। আমরা বিশ্বাস করি যে উনি সঠিক পদক্ষেপগুলি নিতে পারবেন। তাকে স্বাধীনতাও দেওয়া হয়েছে টু টেক স্টেপস, এবং সেটা তিনি করছেন। আমি যেটুকু রিয়াকশন পাই ব্যাংকিং সেক্টরে, কিন্তু এরই মধ্যে বেশ খানিকটা আস্থা ফিরে আসছে আস্তে আস্তে। এটা খুব গুরুত্বপূর্ণ। একটা ব্যাংকিং সেক্টরে যদি উপরে আস্থা না থাকে, আপনি অর্থনীতি আগাবেন কী করে? এটা একটা জিনিস এগোচ্ছে। প্লাস যে দুটো প্রাইভেট সেক্টর থেকে দুজন ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে, তাদের ওয়াইড পরিচিতি আছে একটা বিশেষ সার্কেলে। আমরা হয়তো তাদেরকে ব্যক্তিগতভাবে অতটা চিনি না। একটা অত্যন্ত ইয়াং মানুষকে কিন্তু বিডার চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে, বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান। উনি ব্যাংকিং সেক্টরে ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপক পরিচিতি আছে তার, কাজেই উনি সেটাকে ব্যবহার করার চেষ্টা করবেন। এবং সবচেয়ে বড় কথা, দুর্নীতিতে যদি হাত দেওয়া না যায় তাহলে কোনো কিছুই কাজ করবে না। যে সর্বব্যাপী দুর্নীতি, সেটাতে কমিটমেন্ট একেবারে সবার কাছে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে দুর্নীতির বিরুদ্ধে আমরা অবস্থান নিচ্ছি ইতিমধ্যে। আপনারা জানেন যে একটা কমিশনের যে 6টি কমিশন, তার মধ্যে একটি কিন্তু দুর্নীতি নিয়ে। তো দেখা যাক আমরা কতটুকু কনভিন্স করতে পেরেছি, সেটা আগামী সপ্তাহগুলিতে না, আসলে আগামী মাসগুলিতে বোঝা যাবে যে কে কতটুকু কনভিন্সড হয়েছে এবং আগাচ্ছে কিনা মানুষ ইনভেস্টমেন্ট নিয়ে বা ডিপোজিটস নিয়ে। অর্থনীতি নিয়ে আমার মনে হয় এটুকুই। দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? লেবাননে যেটা হয়েছে, আমরা যে এলাকায় আমাদের মিশন ছিল সেটা অলরেডি ওয়ার জোনের ভিতর ঢুকে গেছে প্রায়। কাজে ওখান থেকে আমরা সাময়িকভাবে সরিয়ে একটা ছোট্ট অফিস নিয়েছি একটু উত্তরে, একটু কম বিপজ্জনক এলাকায়। সমস্ত লেবাননই এখন বিপজ্জনক, একটু কম বিপজ্জনক এলাকায়। এবং ওয়ার্ড অফ মাউথ, কিছু ফোন টোনে মিলে সবাইকে তথ্য দেওয়া হয়েছে যে মিশন এখানে ট্রান্সফার হয়েছে, যে কোনো ধরনের সার্ভিসের জন্য তারা যেন সেখানে হাজির হয়। এখন আমরা জানি যে এক্সাক্ট সংখ্যা, এক্সাক্ট অ্যাড্রেস কিন্তু আমাদের কাছে নেই। আমাদের যে কমিউনিটি আছে সেটা সবাই তো ঠিক সঠিক পথেও যায় না, সেটাও আপনারা জানেন। কিন্তু আমরা এখনও ইভাকুয়েশন ওই পার্সে শুরু করিনি, কিন্তু এগুলি নিয়ে কিছু কথাবার্তা হয়েছে আইওএমের সাথেও। আপনারা জানেন যে সাধারণত যখন ইভাকুয়েশন যখন প্রয়োজন হয় তখন আইওএম সহায়তা করে। তাদের সাথে প্রাথমিক কথাবার্তা বলা হয়েছে। আমরা দেখছি এখনও পরিস্থিতি, এখনও হতাহতের খবর আমার কাছে নেই। আমি জানি না তোমাদের কাছে। আচ্ছা, হটলাইন এবং হেল্পলাইন আছে। দেখা যাক, যদি যে কেউ সাহায্য চায় আমরা চেষ্টা করবো। যুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে যতটুকু সহায়তা করা সম্ভব আমরা সেটা চেষ্টা করবো। এবং যারা রিপেটেড হতে চাবেন, এখানে একটা কথা আছে কিন্তু, আপনি কিন্তু অনেক দেশ যেমন কোনো সমস্যা হলেই সঙ্গে সঙ্গে সবাইকে তুলে নিয়ে যায়। আমাদের ক্ষেত্রে সমস্যা যেটা হয়, আমাদের অনেকে আসতে চান না। 12 লাখ টাকা খরচ করে গেছেন, কাজেই তিনি দেশে এসে আচ্ছা থাকি না, দেখি না কী হয়। এটা কিন্তু একটা বিরাট অংশের কিন্তু মতামত এরকম। আমরা সুদানের যে এই গৃহযুদ্ধ পরিস্থিতি, সেখান থেকে পর্যন্ত সবাইকে নিয়ে আসতে পারিনি, কারণ তারা আসতে রাজি না। বিপুল অর্থ খরচ করে গেছে, তাদের কথা হলো বাড়িতে গিয়ে মুখ দেখাবো কী করে, এই কথা বলে। তো কাজে এটা আমরা সংবেদনশীল দৃষ্টিতে দেখছি, দেখা যাক কতটুকু করা যায়। আমি এই মুহূর্তে শেল্টার প্রার্থী কতজন আছেন তাও আমি জানি না। যদি প্রয়োজন হয়, আমরা কিছু টাকা চেয়েছি কিন্তু এক্সপেক্টেড ওয়েলফেয়ারের কাছে, যে তারা যেন কিছু অর্থ প্রদান করে, কারণ ফান্ডটা তাদের কাছে এই ধরনের কাজের জন্য অর্থ যেন প্লেস করে, সাথে তাদেরকে শেল্টার দেওয়া যায়, তাদেরকে খাবার দাবার দেওয়া যায় যারা ডেস্টিটিউট অবস্থায় থাকবে। তবে এই ব্যাপারে মিশন ওয়াকেবহাল আছে, এবং প্রয়োজনে আসলে স্থানীয় বাঙালি যারা আছে তাদেরও প্রচুর হেল্প নেওয়া যাবে। পাশাপাশি অবশ্যই আমরা সহায়তা করবো। আমাদের ফান্ড তেমন, ফরেন মিনিস্ট্রি তেমন কোনো ফান্ড নেই, যেটুকু আছে আমরা ব্যবহার করবো। কিন্তু
এক্সপেক্টেড ওয়েলফেয়ারের ফান্ড আছে এই কাজের জন্য, এই ধরনের পরিস্থিতির জন্য। আমরা তাদের কাছে ফান্ড চেয়েছি, আমরা আশা করছি খুব তাড়াতাড়ি তাদের কাছে ফান্ড পাওয়া যাবে এবং সেটা ট্রান্সফার করা যাবে। আমার একটা প্রশ্ন বিগত ব্রিফিংয়ে পেন্ডিং ছিল, আপনি বলেছিলেন এবার এসে সেটা আবার বলো, মনে নেই আমার। আচ্ছা, সেটা হলো প্রধান উপদেষ্টার সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে, সেখানে ৭১-এর অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে কিনা। একটি ছিল জাতির কাছে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ, আরেকটি ছিল ক্ষতিপূরণ আদায়ের বিষয়, সেটি নিয়ে আলাপ হয়েছে কিনা, নাকি ৭১-কে বাদ রেখে বা উল্টো রেখেই আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক পাকিস্তানের সাথে এগিয়ে নিয়ে যাবো, এই ধরনের কোনো নীতি হয়েছে কিনা নতুন সরকারের। আরেকটা জানতে চাচ্ছি, আপনি বলছিলেন যে জনসংখ্যার সাথে আপনার বৈঠক হয়েছে, ঢাকা দিল্লি উভয় দেশে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছে। তার আগে আপনি একবার বলেছেন যে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছুটা অস্বস্তি রয়ে গেছে, যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে আশ্রয় নিয়েছে। তার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আপনি কোনো আলোচনা করেছেন কিনা? ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তাদের পরিকল্পনা কি, সেটি আপনি জানতে চেয়েছেন কিনা, বা তার স্ট্যাটাস কি, সেটি জানার কোনো আগ্রহ রয়েছে? আপনার শেষ প্রশ্নের উত্তর এক কথায় আমি দিতে পারি যে না, আমি এই প্রসঙ্গে তার সাথে কথা বলিনি। আমার কাছে মনে হয়েছে যে এটার চেয়ে আরও গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ছিল, সেগুলি নিয়ে কথা বলাই উচিত, আমি তাই করেছি। পাকিস্তানের ব্যাপারে এটা একেবারে একটা কার্টসি কলনে কিন্তু আমরা কঠিন বিষয় তুলি না। যখন আলোচনার টেবিলে বসবো তখন আমরা এই প্রসঙ্গগুলি তুলব। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ৭১-এর ব্যাপারে আমাদের কারো কিন্তু কোনো সন্দেহ বা কোনো ধরনের দ্বিধা কখনোই কিছু নেই, এবং ৭১-এর যে শহীদদের প্রতি শ্রদ্ধা আমরা অহরহ সবসময় জানিয়ে থাকি। এখন একটা সভাতে এটা এই মুহূর্তে যেই সমস্যা, যেই মানুষগুলো এবং আমাদের এই পরিস্থিতি যাদের উপলক্ষে সৃষ্টি, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করছি। এটার অর্থ এই নয় যে ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধার কোনো অভাব আছে, কখনোই কোনো ক্ষেত্রেই। সেটা প্রতিবার উল্লেখ না করলেও কিন্তু সেটা থাকবে। আমরা এটা নিয়ে কিন্তু কোনো ধরনের, কারণ ৭১ হলো আমাদের এমন একটা জিনিস আমাদের বুকের মাঝে আছে, যেটা নিয়ে কখনোই আমাদের কোনো, যারা এ নিয়ে কোনো সন্দেহ সৃষ্টি করবে তারা কিন্তু বাংলাদেশের প্রতি তাদের আকর্ষণ। মার্কিন প্রেসিডেন্টের সাথে যেটা কথাবার্তা হয়েছে সেটা একেবারেই 1 to 1, ঠিক আছে? এটার গুরুত্বটা আপনাদেরকে বুঝতে হবে অন্যভাবে। সেটা হলো যে গত 30 বছরে কিন্তু কোনো মার্কিন প্রেসিডেন্টের সাথে বাইলেটারাল ভিজিট হয়নি। দাঁড়িয়ে ছবি তোলা হয়েছে অনেক, সেটা তো প্রতি বছরই সুযোগ থাকে ওই একটা রিসেপশন দেয়। কাজেই এই পরিবর্তনটা কিন্তু আপনাদেরকে রেকগনাইজ করতে হবে যে এটা একটা বড় পরিবর্তন, যে এবং তাদের এরপরে যে তাদের যে একটা ছোট্ট, যেটা সবসময় দেওয়া হয় ইয়ে থেকে, হোয়াইট হাউস থেকে, সেটা বক্তব্যটা যদি আপনারা দেখেন যে সব ধরনের সমর্থন ব্যক্ত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার প্রতি। এটা হলো মেসেজটা, হলো মূল এখানে। বাইলেটারাল অন্যান্য যেগুলিতে এসেছে, সত্যিকার অর্থে ভারতের সাথে সম্পর্কের বিষয়টা ওইভাবে আসেনি যে ভারতের সাথে আমরা তো এর আগেই তো এটা স্পষ্ট ছিল যে ভারতের সাথে, এবং ভারতের সাথে আমাদের বাইলেটারাল মিটিং হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে, এবং সেখানে বলা হয়েছে দুই পক্ষই ভালো সম্পর্ক করতে চায়। কাজেই তাদের তো এর চেয়ে বেশি কিছু জিজ্ঞেস করার কিছু থাকতে পারে না অন্যান্য দেশের যারা পররাষ্ট্রমন্ত্রী বা প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার যারা আছে। আমরা মূলত দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছি। রিজিওনাল কনটেক্সট তো আসেই। আমরা তো যেমন আমরা সার্ক পুনরুজ্জীবন চাই, কিন্তু এই ব্যাপারে পাকিস্তান ভারতের যে দ্বন্দ্ব, সেটা একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রফেসর ইউনূস প্রকৃতভাবেই চান যে এই দ্বন্দ্বের নিরসন করে অথবা এই দ্বন্দ্বকে পাশে রেখে যদি সার্ককে পুনরুজ্জীবন করা যায়, এটা একটা ওনার খুব ইচ্ছা আছে। এছাড়া সার্বিকভাবে জেনেরিক টার্মসে যে আঞ্চলিক স্থিতিশীলতা, এবং শুধু আঞ্চলিক না, বৈশ্বিক স্থিতিশীলতার প্রশ্ন এসেছে, যেহেতু মধ্যপ্রাচ্যে আমরা জানি যে সংঘাত বেড়েই চলেছে, এক্সপান্ডেড হচ্ছে শুধু দিনকে দিন। ইউক্রেনের যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এগুলি সার্বিকভাবে যে বিশ্বে একটি অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে, এটার কিন্তু রেকগনিশন সবার মাঝেই ছিল। এমনকি যে ইউএনজিএতে যতজন বক্তব্য দিয়েছেন নিজ নিজ অবস্থান থেকে, কেউ এই পক্ষের কেউ ও পক্ষের, কিন্তু কেউই বলেননি যে খুব একটা শান্তিপূর্ণ পরিবেশ বিশ্বে বিরাজ করছে, এবং প্রত্যেকেই এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এগুলি নিয়ে, এবং এগুলি যাতে সমাধান করা যায় নিজ নিজ পদ্ধতিতে, সেগুলি সমাধানের জন্য সবাই কিন্তু আগ্রহ ব্যক্ত করেছে। 52 বছর যে বিষয়টা আছে সেটা কালকে সমাধান হবে এটা আমি মনে করি না।
কিন্তু যেটা বলছিলাম যে যখনই আমরা সামনাসামনি বসবো আলোচনার টেবিলে, তখন কিন্তু ইস্যুসটা থাকতে হবে। এখন সবচেয়ে সহজ, যদি আপনি যে কথাগুলি বললেন যে ওই পাকিস্তানের হাইকমিশনার বলেছে, এই ধরনের এর কাছাকাছি বক্তব্য কিন্তু পাকিস্তানি নেতৃত্বের কাছ থেকে বিভিন্ন সময় এসেছে। আমরা যেরকম সুস্পষ্ট বক্তব্য চাই সেটুকু আসে, ঠিক আছে? তো আমরা মনে করি যে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পাকিস্তান যদি এই সাহসটুকু দেখায়, পাকিস্তানের কোনো সরকার, যে তারা আসলে যে এখানে যে ঘটনাটা ঘটেছিল সেটাকে তারা উদ্ধৃত করে এবং বলে যে আমরা এই জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, এই কথাটা যদি বলে, তাতে কিন্তু কোনো দোষের কিছু নেই। জাপান কিন্তু গত 70 বছর যাবৎ কিন্তু তাদের কৃতকর্মের জন্য মাফ চেয়ে যাচ্ছে। কিন্তু আমি এখানে মনে করি যে তারা যদি আসলেই এটুকু সাহস কোনো সরকার যদি দেখাতে পারে, এই কথাটুকু বলতে পারে, সম্পর্ক স্বাভাবিককরণ এবং সহজ রাখা অনেক সহজ হয়ে যাবে। তবে পাশাপাশি আমি মনে করি যে এই কারণে একেবারে সম্পর্ক আটকে রাখা, সেটারও কোনো প্রয়োজন নেই। আমরা তো পাকিস্তানের সাথে এক ধরনের সম্পর্ক বজায় রেখে আসছি না, সেটা গত কয়েক বছর হঠাৎ করে একেবারেই ইচ্ছাকৃতভাবে অনেকটা আমাদের স্বার্থেরও বিরুদ্ধে যায়, এরকম ক্ষেত্রেও কিন্তু খারাপ করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দ্যাট ইজ দ্য রাইট ওয়ে টু জাস্ট পুট ইট বিহাইন্ড। এরপরেও আমাদের মনে থাকবে, কিন্তু এটাকে এই সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা যাতে না হয়, সেটার জন্য এটা হলো সবচেয়ে ভালো পদ্ধতি। সেটা কবে আসবে কিনা আমি জানি না, কিন্তু আমি মনে করি যে স্বার্থ যেখানে আছে সেখানে কিন্তু সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়াই উচিত, এটাকে রেখে পাশে। আমাদের যেখানে স্বার্থ আছে মনে করবো আমরা, পাকিস্তানের তো স্বার্থ অবশ্যই আছে, আমাদের যেখানে স্বার্থ আছে সেটুকু আমরা সম্পর্ক এগিয়ে নিয়ে যাব। নেক্সট আর কিছু না হলে আমরা চাটা খেতে পারি এখন নাকি? আমার প্রশ্ন হচ্ছে, আপনি বলছিলেন যে জয়শঙ্করের সাথে আপনার বৈঠক হয়েছে, ওই জায়গায় কি আমাদের যে বাংলাদেশ থেকে যিনি হত্যা করে পালিয়ে গিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে ফিরে আনার জন্য কি আপনি না, আমি কোনো কথা বলি, কিন্তু আমি তো বলেছি আগে যে আমি এটা নিয়ে কোনো কথা বলি। যে আমরা দেখি যে ভারতের পলিটিক্যালরা সরাসরি বাংলাদেশের একটা সার্বভৌমত্ব দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে হস্তক্ষেপ করে। আপনারা এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিবাদ কাউকে জানেন না জাতিসংঘকে, না ইন্ডিয়াকে। এটা কেন? আপনারা তো চুপ কেন? আপনারা কোথাও ভয় পাচ্ছেন? এইটা আসলে বিষয়টা আমি আপনাকে বলি, আমরা বিশ্বাস করি যে অভ্যন্তরীণ ব্যাপারে কারো নাক গলানো উচিত না। আমরা কিন্তু যখন সামনাসামনি যখন আমরা কথা বলি, আমরা কাগজে হয়তো লিখি না, এটা কিন্তু আমরা সবসময় বলি যে এই ধরনের বিষয়ে এই ধরনের স্টেটমেন্ট নিতান্ত অনাকাঙ্ক্ষিত। কেন? যখন আমরা প্রতিবাদ একেবারে করিনি তা তো ঠিক না। এই কী নাম, অমিত শাহের বক্তব্যের আমরা খুব শক্ত প্রতিবাদ করেছি, ওপেনলি কন্ডেম করেছি, আর চেয়ে বেশি আর কি করা যায়? আর কিছু? থ্যাংক ইউ। এই তো খুব কঠিন প্রশ্ন আসেনি, আমি উত্তরে যেতে পেরেছি মনে হয়।